এটা তো ভালো কথা যে জামাত লিখেও দিতে পারে শিশু প্রতিবন্ধী নারী কোথায় কোথায় বসবে। মাহবাজিজ, আপনাকে একটা প্রশ্নের সাথে সাথে করে ফেলি, সেটা হচ্ছে যে টিআইবি যে আজকে রিপোর্ট 2023 সালের তুলনায় 2025 সালে সেবা খাতে দুর্নীতি হয়েছে বেশি, তো সেই প্রশ্নের উত্তর দেবেন যদি এর সাথে আর কোনো যুক্ত আচ্ছা, এটা থেকেই শুরু করি যে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি তো আসলে সীমাহীন এবং সেটা নানানভাবে আসলে বেরিয়ে আসবে, যদিও জামাত এনসিপি সেটা মানবে না যেহেতু সেটা তাদের সরকার ছিল। 18 মাসের যে দুর্নীতি সেটা তো রাজনৈতিক যে দুর্নীতি আখড়ে বা বৃত্তে জামাত ঘুরপার খায় সেটারই চিহ্ন আমরা এখানে দেখতে পাই। যেমন ভাই বললেন যে জামাত শিবির যে আন্দোলনে ছিল সেটা আমাদের পুলিশের বক্তব্যে বুঝতে হবে, অর্থাৎ এখন কিন্তু পুলিশের বক্তব্য এবং শেখ হাসিনার বক্তব্যগুলো তাদের খুব দরকার। এইটা কি সেই শুধু 2 আগস্ট আর 3 আগস্ট কি এই পুলিশ এবং শেখ হাসিনা এই কথা বলেছে? পুরো 12 বছর 15 বছর তো তাদের বিরোধিতা করলে এটা বিএনপি জামাতের সংঘর্ষ, আগুন লাগায় বিএনপি জামাত, এদেরকে নির্বাচন করতে দেবে নতুন কি? কাজেই এই যে তাদের যে বাহানাটা, অর্থাৎ তারা আগুন লাগিয়েছে, তারা নাশকতা করেছে, এটা জামাত করতে পারে, কিন্তু সাধারণ মানুষ এখানে কেউ আগুন লাগাতে যায়নি, কেউ নাশকতা করতে যায়নি। তারা সজোরে আপত্তি জানিয়েছে যে এখানে কোনো রকম একনায়কতান্ত্রিক কর্তৃত্ববাদ শাসন চলবে না, মানুষ গণতন্ত্র এবং জবাবদিহিতার শাসন চায়। সেখানে অবশ্যই জামাতের কোনো নেতৃত্বের কোনো উপস্থিতিই সেখানে ছিল না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সাংবাদিকদের উপরে হামলা, এটা তো নতুন নয় জামাতের জন্য। আপনার মনে পড়বে 14ই ডিসেম্বর 1971 সালের কথা, জামাতের যে শিবিরের যে পূর্বতন ছাত্র সংগঠন ছাত্র সংঘের প্রধান আলী হাসান মাহমুদ মুজাহিদ, তাদের নেতৃত্বে ধরে 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 আমাদের বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিকদের ধরে ধরে 14 তারিখ নেওয়া হয়েছে, ঠিক 16 ডিসেম্বরের আগে। কাজে সাংবাদিকদের প্রতি তাদের রাগ নতুন নয়, বুদ্ধিজীবীদের প্রতি তাদের রাগ নতুন নয়, এমনকি তাদের যে বিট, জামাতের বিট যারা করে তাদেরকেই তারা ধরে পিটিয়েছে। অর্থাৎ শিক্ষা, অর্থাৎ চিন্তা, অর্থাৎ মুক্ত চিন্তার প্রতি তাদের এই রাগ নতুন কিছু নয়। এবং আপনি নারীর প্রতি যে তাদের যে দৃষ্টিভঙ্গি, এটা তো ভালো কথা যে জামাত লিখেও দিতে পারে শিশু প্রতিবন্ধী নারী কোথায় কোথায় বসবে। কারণ নারীরা নাকি ইনভাইটেড নয়, নারীরা কি আলাদা কোনো গোত্র? নির্বাচনের সময় তাদের প্রয়োজন হয়, আন্দোলনের সময় তারা সবার আগে যেতে পারে, কিন্তু যখন তাদের সুসময় আসে তখন নারীদের বসবার জায়গা থাকে। ওদেরকেও আগে বসিয়েছে, হ্যাঁ আগেই বসাবে, তখন তারা মূল মঞ্চে বসাবে না। হ্যাঁ হ্যাঁ, মূল মঞ্চে বসাবে না, তো মূল নেতৃত্বে বসাবে না, প্রধান নেতৃত্বে নেওয়া যাবে না, কারণ সেটা সাংঘর্ষিক। এইটাই হচ্ছে জামাতের যে মুনাফিকি রাজনীতি, সেটারই সবচেয়ে বড় প্রমাণ। আমরা জাতিগতভাবে যেভাবে আমরা জন্মগতভাবে এই দেশের নারী পুরুষের সবার মর্যাদা সমান আমাদের সংবিধানে, এটার জন্য কোন রাজনৈতিক দলের আলাদা দৃষ্টিভঙ্গির প্রয়োজন নাই। বাংলাদেশে যদি না পারে থাকে তাদেরকে পারতে হবে, এবং সেইটার জন্যই তো আমাদের এত কথাবার্তা বলা। আমরা কেন কথা বলি? আমরা কি এখানে আওয়ামী লীগকে সাফাই গাইতে আসছি, না বিএনপিকে সাফাই গাইতে আসছি, না জামায়াতকে সাফাই গাইতে আসছি? আমাদের কাজ হচ্ছে বিশ্লেষণ করা। আমি তো এখানে কোনোভাবেই বলছি না যে ভাই যে বললেন আওয়ামী লীগের লোকেরা নামে নাই কেন ইত্যাদি, এটা তো আমার বলবার কথা না। আমার কথা হচ্ছে নামুক না নামুক আওয়ামী লীগ চলে যাক, এত কথার মধ্যে আমাদের 4 ভাগের 3 ভাগ আওয়ামী লীগ নিয়ে কথা বলতে হয় কেন? কেন 6টি জেলা সেনা মোতায়েন করতে হয়? কেউ যদি নামেই না, আপনাদের কাছে কি খবর থাকে? আপনাদের তো গোয়েন্দা তৎপরতা এমন হয়ে যায় যেখানে আপনারা একেবারে সাজ রব করে দেন। আপনাদের জেলখানা যেখানে বানাচ্ছেন, পুরো বাংলাদেশটাই তো জেলখানা হয়ে যাবে, কারণ আওয়ামী লীগ করলে 14 বছরের জেল। কাজে এই পরিস্থিতি যদি হয়, আমি বলতে চাচ্ছি যে কোথাও না কোথাও আমাদের থামতে হবে। অন্তর্ভুক্তিমূলক সমাজ আমাদেরকে, আমরা যেমন কথা বলছি, উনি আমার কথা শুনছেন, আমি ওনার কথা শুনছি, একটি রাজনৈতিক দলের কথা আর একটি রাজনৈতিক দল কেন শুনবে না? কেন বলবে যে তুমি সমাজের থেকে বাইরে চলে যাও? আপনার ভাই, আপনার বোন অপরাধী হতে পারে, তার জন্য ফৌজদারি আদালত আছে, কিন্তু তাকে পিতার সম্পত্তি থেকে আপনি বঞ্চিত করতে পারবেন না। আমরা এই ন্যূনতম মানবিক সম্মান এবং মর্যাদা সকলের জন্য চাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার কাছে সময় নেই, 1 মিনিট অনলি, 1 মিনিট আমার কাছে সময় নেই, যেহেতু আপনার টান যদিও, কিন্তু 1 মিনিটের বেশি। দেখেন, আমি জাস্ট একটা বিষয় নিয়ে আসি যে বুদ্ধিজীবী হত্যার বিষয়ে যেভাবে সরাসরি ভাই করলো যে জামাতে এরা হচ্ছে বুদ্ধিজীবীদের হত্যা করেছে। দেখেন, বুদ্ধিজীবী যারা ভিকটিম ছিল তাদের ভাষ্যগুলো, আপনি যে মনির চৌধুরী, বুদ্ধিজীবী মনির চৌধুরীর ছেলে, উনি নিজে বলেছেন যে আমার বাবাকে পাকিস্তানিরা এবং কি এরা দোসরা কেউ আমার বাবাকে হত্যা করেনি, স্বয়ং মনির চৌধুরীর ছেলে, কোট অ্যান্ড আনকোট করে। এরপরে আপনার এর বিষয়ে কি বলে শাহিনশা বেগম, শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়নের ছোট বোন শাহিনশা বেগম কি বলেছে দেখেন, শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়নের হত্যার দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে সত্য আড়াল করা হয়েছে। বাস্তবতা হলো তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান সরকারই এই ঘটনার দায় এড়াতে পারে না। পাকিস্তানে নিজেদের অস্তিত্ব রক্ষা ব্যস্ত ছিল,
তাদের পক্ষে এমন পরিকল্পিত কাজ করা বাস্তব সুযোগ ছিল না। অসংখ্য ধন্যবাদ।